দর্শক, নিউজ ভিউজ 24 আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। কিছুদিন আগে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে একজন রোমানিয়ার ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল। তিনি বাংলাদেশ যখন চিনছিলেন না, আমি তাকে চেনাতে বলছিলাম যে আমরা কিন্তু সেই দেশের মানুষ যে দেশে ভাষার জন্য মানুষ প্রাণ দেয়, ভাষায় কথা বলতে পারার জন্যে, সেই অধিকারের জন্যে। ওনার যে এই কথা শোনার পরে ওনার যে অভিব্যক্তি, মুখের যে প্রকাশ ভঙ্গিটা ছিল, সেটা এখন পর্যন্ত আমার মনে আছে। গল্প এটা দিয়েই শুরু করলাম। আজকে আপনারা হয়তো জানেন যে আমরা যে বাংলা ভাষা ব্যবহার করি, এর বাইরে আরও 30টি উপভাষা, উপজাতিরা যে ভাষাগুলো ব্যবহার করে, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যে ভাষাগুলো ব্যবহার করে, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বলা হচ্ছে পৃথিবীতে নতুন নতুন দেশ হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে জাতি হচ্ছে, নতুন নতুন জাতি, কিন্তু নতুন ভাষা কিন্তু আর হচ্ছে না। ভাষা একটি গতিশীল ব্যাপার, একে যত্ন নিতে হয়। আস্তে আস্তে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই ভাষাগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। শুরুতে আমরা একটা প্রতিবেদন দেখে আসি। অন্যদের বোঝা হয়তো কঠিন, তারপরও মায়ের ভাষায় কথা বলার এ যেন অন্যরকম এক আনন্দ। ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় সম্প্রদায় চাকমা, যাদের আছে নিজস্ব ভাষা। শত শত বছর ধরে এই ভাষা আঁকড়ে বেড়ে ওঠা তাদের, কিন্তু কালে কালে তাতেও লেগেছে বিলুপ্তির আঁচড়। যারা শহরে যাচ্ছে, রাঙামাটি বসবাস করছে, ওটা তো আর চাকমা ভাষা বলতে পারে না। বাঙালির সাথে মিশে যেতে যেতে বাংলা ভাষা ঢুকে পড়ছে। যদি আমরা চাকমা ভাষা বলি, কিন্তু কতজনে বা ওইটা লিখতে পারে? সবাই তো আর লিখতে পারে না, তো ওইটা আমাদের চর্চা করতে হবে। কিন্তু সবচেয়ে যেটা জরুরি, আমাদের নিজেদের মধ্যে যে শব্দ ভান্ডার, এই শব্দ ভান্ডারগুলোকে আরো সমৃদ্ধ করা। ভাষার এই ঐশ্বর্যে টান লেগেছে আরেক বড় জনগোষ্ঠী ত্রিপুরাদের বেলায়ও, যাদের বেশিরভাগের বাস খাগড়াছড়িতে। একইভাবে বান্দরবনে যাদের আধিক্য বেশি, সে মারমারাও নিজস্ব ভাষা ধরে রাখার বিষয়ে উদ্বিগ্ন। এর মধ্যে ম্রো, খুমি কিংবা বোম জনগোষ্ঠী তাদের ভাষার ব্যাপারে সচেতন হলেও নানা আগ্রাসনেও তারা হতাশ। পরিবার থেকেই সেটাকে করা উচিত, সেটাকে প্র্যাকটিস করা উচিত, যে আমাদের ভাষাটা আরো সুন্দর করে প্র্যাকটিস করা উচিত। 3 পার্বত্য জেলায় নৃগোষ্ঠী আছে 14টি, প্রত্যেকেরই আছে নিজস্ব ভাষা। তাতে ভাষাগত মিল না থাকলেও কোনো না কোনোভাবে সবাই হারাতে বসেছে মায়ের বুলি। গবেষকদের মতে এটাই বড় কারণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষায় উদাসীনতা। অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার ভাষাকে আরেকটু সমৃদ্ধ করার জন্য, ঐতিহ্য যেগুলো আছে সেগুলোকে ধরে রাখার জন্য আমাদের চর্চা করা উচিত। এবারই প্রথম নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় শিক্ষার্থীদের বই দিয়েছে সরকার। এটা ভাষা রক্ষায় আপাতত কিছু কাজ দিলেও সার্বিকভাবে দরকার আরো বড় উদ্যোগ, এমনটাই মত গবেষকদের। আমার মনে হয় এখানে 3 পার্বত্য জেলা পরিষদ যেগুলো রয়েছে, আঞ্চলিক পরিষদ রয়েছে, তাদের মধ্যে যদি সমন্বয় ঘটে, তারা যদি সুনির্দিষ্টভাবে এই আবেদনগুলো যদি বুঝতে পারে এবং সরকারের কাছে যদি এগুলো যৌক্তিকতাগুলো তুলে ধরতে পারে, আমার মনে হয় এই 3 জেলা পরিষদে যথেষ্ট ভূমিকা রাখে। ভাষা হারিয়ে গেলে নিজেদের বৈচিত্র্যময় সংস্কৃতি হারাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তার সার্বিক প্রভাব পড়বে জাতীয় সংস্কৃতিতেও, এমন আশঙ্কা গবেষকদের। দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই যে ভাষা হারিয়ে যাচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা হারিয়ে যাচ্ছে, সেগুলো সংরক্ষণ করা প্রয়োজন, যত্ন নেওয়া প্রয়োজন। এই ভাষা ব্যবহারের আরও বেশি সক্রিয় হওয়ার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে কত দূর এগোতে পারছি আমরা। আমাদের সহকর্মী নীল মাহবুব, তিনি সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করে থাকেন। আমরা তাকে দেখতে পাচ্ছি। নীল মাহবুব একটি নীল পাঞ্জাবি পরে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বইমেলা থেকে। নীল মাহবুব, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেহেতু সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন, আপনি যে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা, আপনি যেহেতু বইমেলায় গিয়েছেন, সেখানে কি কোনো দেখতে পাচ্ছেন যে কোনো আঞ্চলিক ভাষার বই সেখানে রয়েছে, কিংবা সেই বইয়ের দর্শক আছে, সেই বইয়ের পাঠক আছে, চাহিদা আছে? ধন্যবাদ আপনাকে, এবং আপনার নীল পাঞ্জাবির প্রশংসা করার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আমি এখন আছি অমর একুশে গ্রন্থমেলায় এবং সহরওয়ার্দী উদ্যানের আমি আছি, এবং এখানে আমি বেশ কয়েকটি প্রকাশনা ঘুরে দেখেছি। সেখানে যে ব্যাপারটা লক্ষ্য করা যায় যে আদিবাসীদের উপর বেসিস করে কিছু বই লেখা আছে, কিন্তু তাদের ভাষাগুলো নিয়ে আসলে কোনো ধরনের বই সেভাবে আমার চোখে পড়েনি। তো আমি এখন আছি মাওলা ব্রাদার্স প্রকাশনীতে, আমি সেখানে কিছু কথা বলতে চাই। তবে তার আগে আরও একটা কথা বলি যে বাংলা ভাষা হচ্ছে আমাদের প্রাণের ভাষা, এবং অমর একুশে গ্রন্থমেলা যখন শুরু হয় তখন বাঙালি কিন্তু নতুনভাবে জেগে ওঠে মন ও মানসিকভাবে। এবং বাংলা ভাষার কথা যদি বলি, সেটা কিন্তু আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। তো বাংলা ভাষা হয়তো সময়ের গতিতে
বাংলা ভাষা বেঁচে থাকবে অনাদিকাল, কিন্তু সময়ের চূড়াস্রোতে বাংলা ভাষার মধ্যে যে আসলে যে আঞ্চলিকতাগুলো আছে সেটা কতদিন বেঁচে থাকবে, সেটা কতদিন প্রজন্ম পাবে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেটা কতদিন যাবে, এই ব্যাপারটা এখনও আসলে আমাদের কাছে আমরা খুব দ্বিধান্বিত। আমরা এখানে একটু যদি দেখাতে চাই, এখানে যে কিছু বই আছে, যেমন আদিবাসী সংস্কৃতির আমরা বই দেখতে পাচ্ছি। আমরা বলেছি ফারাবি আমরা আছি হচ্ছে মাওলা ব্রাদার্সে, তো সেখানে আমরা দেখছি যে আদিবাসী সংস্কৃতি মুস্তাফা মজিদ সম্পাদিত, আমরা দেখছি যে আদিবাসী লোকজীবন মাজহুরুল ইসলাম, আমরা দেখছি আরও কিছু বই আছে যেটা হচ্ছে যে হাজং জাতিসত্তা। তো এই ধরনের বই আছে। আমি একটু মাওলা ব্রাদার্সে একজন কর্তৃপক্ষের সাথে আমি একটু কথা বলতে চাই, আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে প্রশ্নটা এরকম যে বাংলা ভাষা তো আসলে বেঁচে থাকবে সময়ের গতিপথে, কারণ এটা একটা আন্তর্জাতিক সম্মাননাও পেয়েছে, তো মাতৃভাষা এটা আমাদের, কিন্তু বাংলা ভাষার মধ্যে যে আঞ্চলিক ভাষাগুলো আছে, বাংলা ভাষা নিয়ে তো অনেক বই বের হয়, গল্পের বই সব কিছু, কিন্তু আঞ্চলিক ভাষার উপরে আসলে কোনো ধরনের বই আপনাদের এই প্রকাশনা থেকে প্রকাশিত হয় কিনা? আঞ্চলিক ভাষার উপরে আমাদের এখান থেকে কোনো বই ইদানিংকালে প্রকাশিত হয়নি। তো আমরা এর উপরে কোনো রকম যদি পাণ্ডুলিপি পেয়ে যাই যে তাহলে আমরা তার উপরে কাজ করার আগ্রহ রাখি, এবং আমরা আদিবাসী বিশেষ করে নৃজাতি গোষ্ঠীর উপরে যে কিছু বই আমরা প্রকাশ করেছি, যেটা একটু আগে আপনি নামগুলো বললেন। তো আমরা চাচ্ছি এই ধরনের যদি লেখা আমাদের কাছে আছে, আমরা গুরুত্বের সাথেই সেই বইগুলো ছাপার ব্যবস্থা করব। আরও একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনারা কি মনে করেন, যারা আপনারা প্রকাশনা সাথে যুক্ত আছেন, আপনারা কি মনে করেন যে এটা আপনাদের একটা সামাজিক দায়বদ্ধতা, একটা দায়িত্ব নিয়ে এই বইগুলো প্রজন্মের কাছে তুলে দেওয়া উচিত? কারণ প্রজন্মের কাছ থেকে যখন ভাষার আঞ্চলিকতাটা হারিয়ে যাবে, তখন প্রাণের যে শিকড়, সেই শিকড় আসলে কতটুকু বেঁচে থাকবে? না, আমরা চাইব এই ধরনের পাণ্ডুলিপি এবং আমরা নতুন প্রজন্মের কাছে আসলে তুলে দিতে চাইব, কিন্তু আসলে এখানে যে বাধাটা আমাদের কাছে, যে সরাসরি তারা মেইন স্ট্রিমের সাথে যদি তারা পাণ্ডুলিপি তারা নিয়ে আসে আমাদের কাছে যদি তুলে ধরে, তাহলে আমরা সেই বইগুলো অবশ্যই ছাপবো। তবে একটা বিষয় হলো, এটা তো আসলে ব্যবসার পাশাপাশি এই পেশা তো অনেকটা সেবামূলকই। তো আমরা চাইব এই বইগুলো প্রকাশ করতে, এবং তার সীমিত পাঠক হলেও আমরা তার থেকে আমরা মনে করি আমাদের জাতি লাভবানই হবে। ধন্যবাদ আপনাকে। ফারাবি, এতক্ষণ যেটা শুনছিলাম, তারা আসলে চায় প্রকাশনা ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তারা বলছেন যে এই ধরনের পাণ্ডুলিপি যদি তারা পান, তাহলে সেটা প্রকাশ করতে বই আকারে প্রকাশ করতে তাদের কোনো আপত্তি নেই। তবে এক্ষেত্রেও আসলে দায়িত্ব যাদের নেওয়া উচিত, তাদের আরও দায়িত্ববান হতে হবে। ফারাবি, এই ছিল আমার কাছে। সেটা তো দায়িত্বের কথা, সেটা ঠিক আছে, কিন্তু একটা প্রকাশনা সংস্থা তারা এই সেবার পাশাপাশি তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা তাদেরকে দিন শেষে লাভ করতে হবে, প্রফিট করতে হবে। সেই ক্ষেত্রে পাঠক থাকতে হবে এইসব বইয়ের। সেই পাঠক কি যথেষ্ট? ফারাবি, তারা কিন্তু এটাও বলছে যে পাঠক যদি সীমিত হয়, তারপরও তারা এই পাণ্ডুলিপিগুলো তারা প্রকাশ করতে আগ্রহী। আচ্ছা, তাদের ইন থেকে তাদের আসলে কোনো ধরনের বাধা নেই, তারা চায়। আচ্ছা, তারা চায়। আর মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে একটু বলেন, কি অবস্থা? এই বছরের মেলা কেমন করে শুরু হলো এবং পাঠক সমাগম কেমন মনে হচ্ছে? মেলা আসলে যত বেলা বাড়ে এবং সময়টা যত গড়ায়, মেলার ভিতরে আমরা যেটা দেখতে পাই, বইপ্রেমীদের ভিড় কিন্তু তত বাড়তে থাকে। দিনের আলোতে যতটা না, দিনের আলো কমে যখন রাতের ঝকমারি আলোতে বইমেলা সুসজ্জিত এবং চমকিত হয়, তখন কিন্তু আমরা দেখতে পাই পুরো বইমেলা জুড়ে আজকে দ্বিতীয় দিন, এবং এই দ্বিতীয় দিনেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে পাঠকের বেশ সমাবেশ, এবং সবাই বিভিন্ন প্যাভিলিয়ন এবং স্টল ঘুরছে এবং তাদের পছন্দের বইগুলো তারা দেখছে, তারা কিনছে। এবং যারা আসছে তাদের সাথে আমরা কথা বলেছি, অনেকে বলছে প্রথম দিকে আসাটা হচ্ছে তাদের জন্য খুবই সুবিধা, কারণ তারা মনে করে প্রথম দিকে প্যাভিলিয়ন এবং স্টলগুলো এবং পাঠকের আগমনগুলো, পদচারণাগুলো অনেক কম থাকে। কিন্তু সত্যি কথা বলতে কি, যারা এটা ভেবে আসছেন তারাও বলছেন যে আসার পরে আমরা দেখছি যে হ্যাঁ, পাঠকের সংখ্যা অগণিত। যেমন আমি একটু যদি দেখাই আপনাকে, অন্য প্রকাশের স্টলে এখন পাঠকদের আসলে অসংখ্য পাঠকের ভিড় আছে। তো সেই ক্ষেত্রে ফারাবি, পাঠক আছে,
পাঠক আছে, পাঠক নেই সেটা না, পাঠক আছে এবং দিন যত গড়াবে পাঠকের সংখ্যা আরো বাড়বে। পারবি। আচ্ছা, আমরা আবার ফিরবো নীল মাহবুব। আমাদের একটা বিরতির সময় আছে, বিরতির পর আপনার সাথে আরো আলোচনা করবো, আপনি খুঁটিনাটি আরো কিছু ইনফরমেশন জেনে নেন। দর্শক, ছোট্ট বিরতির পর ফিরে আসছি আবার এই আলোচনায়। আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। আমরা আজকে ভাষার মাসে আলোচনা করছি ভাষা নিয়ে। কিছু কিছু ভাষা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। বাংলাদেশে অন্তত 30টা ভাষা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যেগুলো ব্যবহার করে থাকেন, এবং বলা হয় যে 20 লক্ষ মানুষ এই ভাষার ব্যবহারকারী। কিন্তু আস্তে আস্তে এগুলো হারিয়ে যাচ্ছে। যত্ন নাই, অবহেলা এবং সংরক্ষণের কোনো মানে সেভাবে সংরক্ষণ করার কোনো উদ্যোগ নয়। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ। স্যার, আপনি যদি আমাদেরকে একটু বলেন, নিশ্চয়ই এই বিষয়ে আপনাদের গবেষণা আছে যে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সংরক্ষণ কিংবা বর্ধনের কোনো উপায়? আমরা বিশেষ করে যদি বলি যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যেটা করা হলো, সেই সময় যে কথাগুলো বলা হয়েছিল, আসলে কতটা কার্যকরভাবে সেই ইনস্টিটিউটও কাজ করতে পারছে? ধন্যবাদ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা শুধু বাংলাদেশে নয়, পৃথিবী জুড়েই আজকে হুমকির মুখে। আমরা এই কথা ভাষাতাত্ত্বিকদের কাছ থেকে জানি যে প্রতিদিন পৃথিবীর কোনো না কোনো ভাষা মরে যাচ্ছে, এবং এই মৃত্যু হার এত দ্রুত যে এমনটা ভাবা হচ্ছে যে আগামী 50 বছরের মধ্যে পৃথিবীর অর্ধেক ভাষা মরে যাবে। আমাদের বাংলাদেশে যে সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা আছে তাদেরকে আমরা 30 থেকে 50টা ভাষার কথা বলতে পারি। 50 ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আমাদের এখানে এই দেশে বাস করে, এবং তাদের সংখ্যা 20 থেকে 22 লক্ষ। কিন্তু এই যেই মানুষ, এদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষার প্রতি মূল ভূখণ্ডের মানুষের যে মায়া থাকা দরকার, সহানুভূতি থাকা দরকার, ভালোবাসা থাকা দরকার, তার খুব একটা যে আছে এমনটা মনে হয় না। আমরা একটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পেয়েছি, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও এক্ষেত্রে যে খুব বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারছে এমনটা বলা যাবে না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বেশ কিছু কাজ করেছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষার জন্য, সংরক্ষণের জন্য। এমনকি সরকারিভাবেও বলা হয়েছে যে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের তাদের ভাষায় কথা শেখাতে হবে, পড়ালেখা, প্রাথমিক পড়ালেখাটা শেখাতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই মানুষদের শেখানো হয়, তাদের প্রাথমিক পাঠটি দেওয়া হয় রোমান হরফে তাদের ভাষা লেখে। এটি খুবই ভয়ঙ্কর বিপদের একটি দিক। আমরা তো 1948-49 সালে এমনটা শুনেছিলাম যে বাংলা ভাষা লেখা হোক আরবি হরফে। এবং আমরা যদি আমরা বলিভিয়ার দৃষ্টান্ত মনে রাখি, 1950-এর দশকে বলিভিয়ায় যখন সীসা আবিষ্কৃত হলো মাটির নিচে, তখন সেই সীসা উত্তোলনের জন্য স্পেনকে ডাকা হলো। স্পেন আনলো, কিন্তু স্পেন বললো যে আমরা আমাদের শ্রমিকদের সাথে কথা বলবো স্প্যানিশ ভাষায়, বলিভিয়ার মানুষকে কথা বলতে হবে স্প্যানিশ ভাষায়। ফলে বলিভিয়ার যে আয়ামা এবং কোচোয়া ভাষা সেটি হারিয়ে গেল। আজকে যদি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের তাদের ভাষা শেখাচ্ছি রোমান হরফে, তাহলে তাদের ভাষার অবস্থাও সেই বলিভিয়ার আয়ামা এবং কোচোয়া ভাষার মতো হবে। একটু যদি পরিষ্কার করেন, এই রোমান হরফে শেখানোর ব্যাপারটা কি? আমার কাছে মানে একেবারেই নতুন মনে হচ্ছে বিষয়টা, যদি একটু পরিষ্কার করেন। রোমান হরফে এই আজকে আমাদের যদি বলি যে মোবাইল ফোনে যেখানে আমরা শর্ট মেসেজ লিখছি, সেখানে আমি বাড়ি যাব, এইটা বলা হচ্ছে AMI আমি, BARI বাড়ি, JABO যাব। এই যে এই রোমান হরফ দিয়ে আমি বাংলা লিখলাম, এই রোমান হরফ দিয়েই দেখা যাচ্ছে যে সাঁওতালদের ভাষা কিংবা হাজংদের ভাষা কিংবা গারোদের ভাষা লেখা হচ্ছে। গারোদের স্ক্রিপ্ট আছে, গারোদের লিপি আছে, সাঁওতালদের লিপি আছে, কিন্তু সাঁওতালদের লিপিতে সাঁওতালি ছেলেমেয়েদের প্রাথমিক পাঠ শেখানো হচ্ছে না, বরং শেখানো হচ্ছে রোমান হরফ দিয়ে। এটি দুর্ভাগ্যজনক, এবং এই ক্ষেত্রে আমার মনে হয় আরও বেশি সচেতনতা দরকার, রাষ্ট্রীয়ভাবে দরকার, এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও এখানে বড় ভূমিকা পালন করতে পারে। গবেষণার কাজ চলছে, কিন্তু অধিকাংশ জায়গায় গবেষণাটি ফলপ্রসূ হচ্ছে না, কিংবা যে ফল পাওয়া যাচ্ছে সেই ফলের কার্যকর প্রয়োগটি থাকছে না। এটি দুর্ভাগ্যজনক। সেটা ঠিক কেন হচ্ছে, নিশ্চয়ই সেই কারণগুলো আপনার কাছ থেকে শুনতে চাইবো। আমাদের একটা বিরতি সময় আছে স্যার, আমাদের সাথেই থাকবেন আশা করি। দর্শক, ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি এই আলোচনায়। আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। আঞ্চলিক ভাষা টিকে থাকার সংগ্রাম, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমাদের সাথে ডক্টর বিশ্বজিৎ ঘোষ রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। স্যার, আপনার কাছে জানতে চাই, আপনি আগেরবার যেটা বললেন যে
ভাষা আগামী 50 বছরের মধ্যে 50% ভাষা হারিয়ে যাবে, যদি সেটাই হয় তাহলে আমাদের এই ধরনের কথাবার্তা বলা বা আপনাদের এই ধরনের সংগ্রাম, আপনাদের এই ধরনের গবেষণা, আসলে এটা কি জাস্ট করার জন্য করা? ফারাবি, তোমাকে ধন্যবাদ। আমি আসলে বলেছি ভাষাতাত্ত্বিকদের মত হারিয়ে যাবেই এমন কথা যদি বলি তাহলে বিপদে পড়বো আমি। ভাষাতাত্ত্বিকরা মনে করেন যে প্রবণতা তাতে আগামী 50 বছরের মধ্যে পৃথিবীর অর্ধেক ভাষাই হয়তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আচ্ছা, তবে এর বিরুদ্ধে বা এটা মোকাবেলা করার জন্য ভাষাতাত্ত্বিকরা বসে নেই, বিভিন্ন দেশ চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা এমন যে পৃথিবীটাতে এখন যে প্রচার মাধ্যমের যে বিকাশ ঘটেছে, যে টেকনোলজিক্যাল বিকাশ ঘটেছে, সেই বিকাশের প্রেক্ষাপটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা কিংবা একটা ভাষায় 5-10 হাজার মানুষ কথা বলে সেই ভাষা টিকে থাকার সম্ভাবনা সত্যিই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকে জ্ঞান বিজ্ঞানের ভাষা হচ্ছে ইংরেজি কিংবা অন্য কিছু ভাষা, প্রধানত ইংরেজি। আজকে আমি যদি এই পৃথিবীর সাথে টিকতে চাই, থাকতে চাই, তাহলে জ্ঞানবিজ্ঞানের ভাষাকে আমাকে শিখতে হবে, এবং জ্ঞানবিজ্ঞানের ভাষা না শিখলে আমি পিছিয়ে পড়বো। আজকে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তারাও কিন্তু আর তাদের নিজেদের ভাষায় আর টিকতে পারছে না বলে সেখানে থাকতে চাচ্ছে না, তারা এখন বাংলা শিখে কিংবা ইংরেজি শিখে মূল স্রোতের সাথে তারা মিশতে যাচ্ছে। এই যে প্রবণতা, এবং যদি আমি বলি যে জব মার্কেট বলে একটা যে বস্তু, এই জব মার্কেটের দিকে যদি তাকাই তাহলে কিন্তু আমি আমার নিজস্ব মাতৃভাষায় থেকে আমাকে বিকশিত করতে পারছি না। আচ্ছা স্যার, ধন্যবাদ দিতে হচ্ছে স্যার, আমাদের হাতে সময় নেই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে নিউজ ভিএস 24 এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই।